আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটু আগে খবর পেলাম, এখন 5:30 বাজে। তড়িঘড়ি ক্যামেরা লাগিয়ে বসে পড়লাম। এখন এমন একটা খবর পাওয়া গেল যে না জানালেই নয়। এটা হচ্ছে সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরে রাজনাথ সিং, অজিত দোভাল, অমিত শাহের সঙ্গে আর এক দফা বৈঠক হয়েছে এই 12:30-1টা নাগাদ, লাঞ্চের ঠিক আগে। সেখানে উপস্থিত ছিলেন 3 সেনাপ্রধান এবং সিডিএস। তারপরে একটু আগে খবর পেলাম যে 4 ব্যাটালিয়ন সেনা একদম সোজা শিলিগুড়ি করিডোরের দিকে রওনা দিয়ে দিয়েছে। যদিও আমার বিশ্বাস ভারতবর্ষ বাংলাদেশের ওপরে বিরাট আক্রমণ করবে না। আমি বরাবর যেটা বলে যাই সেটা হচ্ছে রংপুর আর রাজশাহী এই অঞ্চলটাকে কেটে দাও, সেটা আমি বরাবরই বলে যাই যে কেটে দিয়ে, আর এদিকে যেটা আপনার চট্টগ্রাম আছে এই চট্টগ্রামটাকে আলাদা করে দাও, আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করে দাও, কাউকে একটা দিয়ে দাও। চীন কুকিকার যারা আছে তাদের ওখানে দিয়ে দাও, শান্তিরক্ষী বাহিনী আছে তাদেরকে দিয়ে দাও। আসল উদ্দেশ্য হচ্ছে, আমার যা মনে হচ্ছে, চিকেন নেককে চওড়া করে নেওয়া, আরো বড় করে নাও। এখন এই যে 4-5 ব্যাটালিয়ন আরো সৈন্য ওখানে গেল, তার কারণটা কি? এর মধ্যে আবার এসএসবি আছে। এসএসবি হচ্ছে আমাদের একটা স্পেশাল ফোর্স আর কি। এসএসবি স্পেশাল ফোর্স, তারা এয়ার ড্রপিং হয় এবং তাদের অনেক কমান্ডো আছে। এই যে 4-5 ব্যাটালিয়নের মধ্যে 2 ব্যাটালিয়ন যে এসএসবি আছে সেটা আরো সন্দেহজনক। এবং পানাগড়ে নাকি ওখানে কি এয়ার এক্সারসাইজ শুরু হয়েছে, পানাগড় এবং আসামের এতে। তো যাই হোক, এয়ারবেসগুলোতে একটা কিছু তো ভাই হচ্ছে, সেটুকু আমি বুঝতে পারছি। সেটা কি হবে আমি জানি না। আদৌ ভারত কোনো রকম অ্যাকশনে যাবে নাকি যাবে না। তবে মুড দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ প্রথমে দখল করা হয়ে গেল। এইবার যেরকম বর্ডারে যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি যে কোনো দিন বলেছিলাম যে কোনো দিন হয়তো বিএসএফ স্টেপ ইন করবে, বুটস অন গ্রাউন্ডস হবে। সেটা বোধহয় সত্যি হতে চলেছে। এবং যেদিনকে স্টেপ ইন করবে সেদিনকেই ওপাশ থেকে রংপুর আর রাজশাহী একসঙ্গে দুটোর দিকে এগোবে। আর এদিকে চট্টগ্রামে নিশ্চয়ই কিছু একটা আলাদা কিছু একটা হচ্ছে। সেটা আমার খবর, আমার কাছে, আমি ডিটেলে খবর কালকে দিতে পারবো, আজকে দিতে পারবো না। আজকে যতটুকু খবর আমি পেলাম ততটুকু খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে অবস্থা খুব একটা ভালো না। আমি গরম এই কারণে বলছি, কারণ প্রথমবার সিডিএস সঙ্গে প্রধানমন্ত্রীর একক বৈঠক, তার 1 ঘন্টার মধ্যে 3 সেনাপ্রধানকে ডেকে পাঠিয়ে এবং স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের এনএসএ অজিত দোভাল, তাদের উপস্থিতি মানে একটা বড় একটা ব্লু প্রিন্ট হচ্ছে। একটা জয়েন্ট অ্যাকশন একটা হবে, হয়তো এপাশ দিয়ে একটা হবে, ওপাশ দিয়ে একটা হবে। এখন সেক্ষেত্রে যদি বাংলাদেশের ওপরে একটা চাপ পড়ে, মানে একই তো চাপে রয়েছে, আরো বেশি চাপ পড়বে। আমি মাঝে মাঝে বলি না, আপনারা খুব লাফান, যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই। একবার যদি যুদ্ধ আপনারা দেখেন না, তার 1971 যুদ্ধ দেখেননি, একবার যদি যুদ্ধ দেখেন তাহলে দেখবেন সব শর্ট হয়ে গেছে। তখন আর মুখ দিয়ে যুদ্ধ বেরোবে না।
আমি মনে করেছিলাম যে বর্ডার ফেন্সিংটা হয়ে যাবার পর তারপর হয়তো হবে, কিন্তু যেভাবে আপনার এই যে সীমান্ত এলাকায় জামাত ছেলেপিলে লেলিয়ে দিচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কাটারি ফাটারি নিয়ে হাসুয়া ফাসুয়া নিয়ে তোমরা এগিয়ে যাও। বিএসএফ তো একদিন গুলি চালিয়ে দেবেই, আমি আগেও বলেছি, সতর্ক করেছি, আজকে আবার সতর্ক করলাম। এবার ফেন্সিং হোক বা নাই হোক, হয়তো বুটস অন গ্রাউন্ডস হয়তো হতে পারে। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে যেটা বলি, হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি হবার সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হয়ে উঠছে, এবং যে কোনো দিন হ্যাপি দিওয়ালির খবর হয়তো পেয়ে যাবেন। এই রংপুর আর রংপুর আর আপনার যে রাজশাহী চলে আসে, তাহলে চিকেন নেক তো চওড়া হয়ে গেল, রাজশাহী এলে পরে গঙ্গাটাও চলে গেল। এবার ওখান থেকে মুসলিম সরিয়ে নিয়ে গিয়ে ওখানে হিন্দুদের রেখে দেওয়া হবে, এক্সচেঞ্জ অফ ল্যান্ড বা অন্য কোনোভাবেই হোক না কেন। তারপরে তো বর্ডার ফেন্সিং ওইখানে যতটুকু আছে সেই বর্ডার ফেন্সিং ওইখান থেকে এড়িয়ে বের করে দেবে। অ্যান্ড সেটা আমার ধারণা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা আমি কালকে বলতে পারবো, আমি আজকে তো কিছু বলতে পারবোই না। আজকে এইটুকু যেটুকু খবর পেয়েছিলেন সেটুকু খবর আপনাদের দিলাম। তবে এই খবরের মধ্যে গুরুত্ব অনেক আছে। গুরুত্ব হচ্ছে এখন যে মিটিংটা হচ্ছে সেই মিটিংটার উপরে নির্ভর করছে যাবতীয় প্ল্যানিং। এরপরে যদি ওয়ার রুমে যদি রাত্রিবেলা কোনো মিটিং হয় তাহলে কনফার্ম অপারেশন হ্যাপি দিওয়ালি, কনফার্ম। কিন্তু ওয়ার রুমে মিটিংটা হবে কি না আমি জানি না এখন পর্যন্ত। সেটা হয় রাত্রিবেলা 9টার পর। যদি হয় তাহলে পরে একরকম খবর হবে, যদি না হয় তাহলে একরকম খবর হবে। যাই হোক না কেন আমি কালকে আপনাদের জানাবো যে কি হতে যাচ্ছে। তবে আপনারা মোটামুটি একটুখানি মানসিক দিকে তৈরি থাকুন, হয়তো একটা হ্যাপি দিওয়ালি হলেও হতে পারে। ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত উত্তেজনা, এর প্রশমন হবে কি করে? ভারত বাংলাদেশ এই দুটি প্রতিবেশী রাষ্ট্র, হাজার হাজার বছর থেকে দুটি দেশ এক দেশ ছিল। পরবর্তীতে 1947 সালে দুটি দেশ স্বাধীন হয়ে একটি পাকিস্তানের অংশ হয়, আরেকটি বৃহত্তর ভারত। তারপর 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের পর বাংলাদেশ নামে আরেকটি নতুন দেশের সৃষ্টি হয়। বন্ধুরা, আজ সেই বাংলাদেশ এবং ভারতের ঐতিহাসিক সম্পর্ক, সীমান্ত উত্তেজনা, এর প্রশমন এবং এর রিপারকেশনটা কি হচ্ছে ভারতে এবং বাংলাদেশে, সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এবং ভারত যে দুই প্রতিবেশী রাষ্ট্র, এই প্রতিবেশী রাষ্ট্রের যে লেগাসি, এই লেগাসিটা মূলত 3 ধরনের। প্রথমটা হচ্ছে ভৌগোলিক সৃষ্টি। আপনি যদি দেখেন যে প্রকৃতি এমনভাবে এই দুইটা দেশকে এমনভাবে বেঁধে দিয়েছে যে বাংলার এক পাশে লোনা জল, প্রশান্ত আমাদের বঙ্গোপসাগরের লোনা জল, 3 দিক দিয়ে ভারত ঘিরে রেখেছে এই সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশকে। আর এক কোনায় বর্মদস্যু, যারা আমাদের জন্মের পূর্ব সময় থেকেই এই যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে। জাতিগত দাঙ্গা, সামরিক হস্তক্ষেপ, গণতন্ত্রের ডিফিসিট, সবকিছু মিলিয়ে একটি বর্মদস্যু, আমাদের দেশে বর্মদস্যু বলে বা বর্মদষ্ট বলে এক ধরনের প্রবাদ আছে। অর্থাৎ খারাপ কিছুর তুলনা করতে হলে বার্মাকে উপমা হিসেবে নিয়ে আসা হয়। তাহলে এখন দেখেন, বঙ্গোপসাগর, আমাদের সুন্দরবন, আমাদের 3 দিক দিয়ে ঘিরে থাকা ভারত, 7 সিস্টার্স এবং বার্মা। এই বাংলাদেশের এই সমস্যাটি হচ্ছে ভৌগোলিকের সমস্যা। অর্থাৎ আমাদের সম্পর্ক বলেন আর সমস্যা বলেন, এটি আমরা তৈরি করিনি।
ভূগোল এটি তৈরি করে দিয়েছে, প্রকৃতি এটা আমাদেরকে তৈরি করে দিয়েছে, এটাই প্রকৃতি, এটাই নেচার। আমাদের সাথে ভারতের আরো একটি সমস্যা বলেন আর লেগাসি বলেন, সেটা হলো ইতিহাস। ইতিহাসের দিকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বাংলা নামের যে প্রদেশ, বঙ্গ নামের যে প্রদেশ, তার এক অংশ ভারতে আর এক অংশ বাংলাদেশ। এই দুটি অংশ প্রাগৈতিহাসিক যুগ থেকে ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের অর্থনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সমাজনীতিতে, ধর্মতত্ত্বে প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যার কারণে ঐতিহাসিক মেলবন্ধনে আপনি যদি দেখেন, এই বাংলা 1905 সালে একবার বঙ্গ হয়েছিল, বঙ্গভঙ্গ, যার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সহ তাবৎ বড় বড় বুদ্ধিজীবীরা লেখনী লিখেছেন, কথা বলেছেন। তারা বলেছিলেন এই বাংলাকে যদি এইভাবে ভাগ করা হয়, ইতিহাসের কোনো বাঁকে গিয়ে সেই দুইটা ভাগ, দুইটা দেশ হয়ে যেতে পারে। দার্শনিক চিন্তা চেতনার জন্য রবীন্দ্রনাথকে প্রণাম করি, কারণ এই রবীন্দ্রনাথ তখনই বুঝেছিলেন বাংলা যদি একবার ভাগ হয়, ওই ভাগের যে, আপনি একটা জিনিস দেখেন, আপনার যদি একটা পাতিল যদি কোনোভাবে ফেটে যায়, কোনো একটা স্বর্ণের জিনিসও যদি ফেটে যায়, এটাকে জোড়া দেওয়া যায়, কিন্তু সময়ে সুযোগ পেলে জোড়াটা ওই ভাঙা জায়গায় জোড়াটা আবার দুদিকে চলে যায়। ঠিক তেমনি ইতিহাসের ভাঙনটা এমন। বাংলায় বঙ্গভঙ্গ যে হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল, কিন্তু কাটা যে দাগটা, এই দাগটা কিন্তু আর মিলায়নি। যার কারণে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন এই বাংলা এক অংশ পাকিস্তানের অংশ হলো, আর এক অংশ ভারতের অংশ হলো। অথচ বাংলাদেশ এবং পাকিস্তান, ভারতের যে অংশ, এই টোটাল বঙ্গকে মিলালে 54% তখনও মুসলমান ছিল। হিন্দু মুসলমানের যে দেশ যদি হতে হয়, তাহলে বাংলাটাও কিন্তু একটা রাষ্ট্র হতে পারত। মানে সেটা মুসলমান বা হিন্দুর দেশ নয়, অসাম্প্রদায়িক চেতনায় সকল মানুষের একটি বঙ্গ দেশ। সেটি হয়নি, আমরা পাকিস্তানের অংশ হয়েছি। তারপর পাকিস্তানের অনাচার অত্যাচার এর ভিত্তিতে আমরা তাদের বিরুদ্ধে রিভোল্ট করেছি। ভারত সেখানে আমাদের পাশে বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছে, অর্থনৈতিক, সামাজিক যত রকমের সাহায্য, সামরিক সাহায্য, নিজেদের ভূখণ্ড ব্যবহার করার সাহায্য, সব কিছু দিয়ে, অস্ত্র দিয়ে, ট্রেনিং দিয়ে, আমাদের যোদ্ধাদেরকে সাথে নিজের সৈনিকদেরকে দিয়ে এই যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করে দিয়ে 3 মাসের মধ্যে এই বাংলাদেশ ছেড়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছে। সুতরাং খেয়াল করে দেখেন, হিস্ট্রিক্যালি ইতিহাসের একটা দায়বদ্ধতা ভারত এবং বাংলাদেশ এই সম্পর্কের মধ্যে রয়েছে। অর্থাৎ কিছু সমস্যা ইতিহাস সৃষ্টি করেছে, আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি। বাংলাদেশ এবং ভারত কিছু কিছু সমস্যা তারা নিজেরা তৈরি করেছে। তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি, ভারতের সাথে আমাদের যে বন্ধন, আমাদের যে সম্পর্ক, এর ভিতরে যে সমস্যাগুলো আছে, তার কতক অংশ ভৌগোলিকের সৃষ্টি, আর একটা অংশ ইতিহাসের সৃষ্টি, আর কিছু সৃষ্টি করেছি আমরা নিজে। কেমন? 1971 সালে যে দেশ অকাতরে আমাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেই দেশ আবার তার সংবিধান বদলাইয়া ভারতমুখিতার থেকে পাকিস্তানমুখী হয়ে গেল। অর্থাৎ ওই অন্ধকার টানেলের দিকে মুখ করে মৌলবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক গোষ্ঠী আবার আজান দিতে শুরু করলো, এবং এই পাকিস্তানি তথ্য আবার নিয়ে আসলো। আমরা 71-এ মানুষ ছিলাম, তার আগেও মানুষ ছিলাম। ওই 71-এর 75-এর পরে এসে আমরা নতুন করে আবার পাকি মানব হওয়ার চেষ্টা আমরা চালালাম। এই কারণে বলছি যে এই দ্বিবিধ কারণে যে আমরা কিছু কিছু সমস্যার সৃষ্টি করেছি। তারপরে ভারত ফারাক্কাতে বাদ দেওয়ার ফলে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে দেখেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই, আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। তার মানে হচ্ছে নদী হচ্ছে দেশের মা। কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান, আমাদের যে এই 3টি বিষয়, এই 3টে বিষয়কে এই নদী এফেক্ট করে। নদীর ভাঙনে আমার বাসস্থান ভেঙে যায়, নদীর পানি না থাকলে আমার মাছে ভাতে বাঙালি হয় না, নদীর পানি না থাকলে আমার ডালে ভাতে বাঙালিও হয় না, নদীর পানি না থাকলে আমার শস্য উৎপাদন হয় না। যেই কারণে
এই নদীর সাথে আমার জীবিকার সম্পর্ক, নদীর সাথে আমার জীবনের সম্পর্ক, নদীর সাথে আমার বাসস্থানের সম্পর্ক। সেই নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর এই 54টি নদী এসছে ভারত থেকে। এই ভারতের 54টি নদী আমার দেশের অব্দি প্রবাহিত হয়েছে। উজানের দেশ ভারত, বাটির দেশ বাংলাদেশ, যার কারণে ভারতের পানির উপরে বাংলাদেশের নির্ভরতা অনেক। দিন যত যাচ্ছে ভারতের অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে এবং পানিকে বহুমাত্রিক মিঠা পানির ব্যবহারের যে কৌশল সেটাও তারা আবিষ্কার করছে। ফলে বাংলাদেশ কিন্তু প্রতিনিয়ত একটা প্রেশারের মধ্যে পড়ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রকৃতি সৃষ্টি করেনি, এগুলো আমরা মানুষ সৃষ্টি করেছি। এখন খেয়াল করে দেখেন, এই ত্রিবিধ সমস্যার কারণে ভারতের সাথে ডিল করা সবসময় কিন্তু অত সহজ ব্যাপার না। তারপরও বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, তারেক রহমান যখন ক্ষমতায় আসে, ভারত কিন্তু প্রথম দিকে তার খুব উদার চিন্তা চেতনা নিয়ে তারেক রহমানের সাথে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছে। কিন্তু দিন যত যাচ্ছে ভারতের সেই ইচ্ছা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে। কেন হয়ে আসছে দেখেন, আপনি যদি প্রাচীন ভারতবর্ষে বড় বড় রাজাদের কথা বলেন, তারা তাদের সন্তানদের জন্য পণ্ডিত ভাড়া করত, পণ্ডিত রাখত। কেউ সংস্কৃত পড়াতেন, কেউ আরবি পড়াতেন, কেউ পার্সি পড়াতেন। যেই পণ্ডিত পার্সি পড়ান তিনি আরবি পড়াতেন না, যেই পণ্ডিত সংস্কৃত পড়ান তিনি পার্সি পড়াতেন না, কারণ যার যার এক একটা গণ্ডি ছিল। ঠিক তেমনি দেখে বোঝা যেত কোন পণ্ডিতের পাণ্ডিত্য কোন দিকে। তারেক রহমান ক্ষমতায় আসার পর যেই সব লোককে তার চারপাশে ঠাঁই দিয়েছে তাদের বেশিরভাগে ভারত বিরোধী। যেমন গতকাল আমি আমার আলোচনায় বলছিলাম যে ডক্টর জাহিদ, যিনি এই তারেক রহমানের বিশেষ উপদেষ্টা, সেই তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরত এসছেন ইমিগ্রেশন জটিলতার কারণে বা রাগ করে। এখন এই জাহিদ কিন্তু গত 5 বছর যদি আপনি জাহিদের ফেসবুক স্ট্যাটাস চেক করে দেখেন, আপনি বুঝবেন সে একটা কট্টর ভারত বিরোধী। এই কট্টর ভারত বিরোধী যখন তারেক জিয়ার উপদেষ্টা হয়ে যায়, তারেক রহমান সাহেবের উপদেষ্টা হয়ে যায়, তখন আমাদের বুঝতে এটা বাকি থাকে না, ভারতের এটা বুঝতে বাকি থাকে না যে উনি কোন পণ্ডিত রাখে কোন ভাষা তিনি শিখতে চাচ্ছেন। তিনি কি সংস্কৃত শিখবেন, তিনি কি ভারত প্রেম শিখবেন, না ভারত বিদ্বেষ শিখবেন? তিনি ভারতের সাথে কাজ চালানো প্রকল্প শিখবেন, নাকি ভারতকে কিভাবে ডাবানো যায় সেটা শিখবেন? সেই জন্য ভারত আস্তে আস্তে তাদের হাল ছেড়ে দিয়েছে। ভারত এখন বুঝেছে যে এই তারেক জিয়ার যুগে কিছু হবে না। আগেও হয়নি, আগেও 10টা কষ্ট এসছে। অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়া তাদের শাসনের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত সময়ে তারেক জিয়া এবং জামাত ইসলামী সরকার যখন 4 দল নিয়েছিল, তখন এই অনুপ চেটিয়া পরেশ বড়ুয়ারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে অস্ত্র এনে এই দেশের উপর দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদেরকে সরবরাহ করত। এইটা ধারাবাহিকতাটা বন্ধ হয়ে গেছিল যখন শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল তখন। এখন তারেক রহমান যখন ক্ষমতায় এসছে, সেই জঙ্গিদেরকে জেলখানা থেকে আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই চোরাচালানের রাস্তাটি এখন আরো পাকাপোক্ত হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসে, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশে আসতে একটি লাল পাসপোর্ট হইলে আর ভিসাও লাগে না, এবং পাকিস্তান থেকে যে জাহাজ আসে আগে 2 ফোল্ডারে তাদেরকে চেক করা হতো, এখন সেই চেকটাও করা হয় না। তাহলে ভারত বুঝছে যে তার শত্রুর সাথে ভারতের শত্রু যারা, তাদের সাথে যখন দহরম মহরম মাখামাখি, তখন ভারতকে কষাস হতেই হবে। এখন বিষয়টা হচ্ছে ভারত যে স্ট্র্যাটেজিটা নিয়েছে যে কলকাতা দিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ দিয়ে পুশ ইন করছে, পুশ ব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশের যেই সব নাগরিক ভারতে আছে বলে ভারত মনে করে তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। বিষয়টা হচ্ছে দেখেন, পৃথিবীতে এই রকম সীমারেখা আর কয়টা দেশের আছে আমি জানি না। এই সীমারেখার 1 মিটারের মধ্যে মানুষ বসবাস করে। এই পারে বাংলা, ওপারেও বাংলা, কিন্তু এই পারটা ভারত আর ওই পারটা বাংলাদেশ। এই পাশে মুসলিম, ওই পাশে হিন্দু। অথচ বাংলাদেশের যে সীমারেখা, এই সীমারেখার সাথে কিন্তু মুর্শিদাবাদ রয়েছে, যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কিন্তু এখনো ভারতে বসবাস করে। একক রাষ্ট্র হিসেবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ যদি আমি বলতে যাই, তাহলে ইন্দোনেশিয়ার পর সেটা হচ্ছে ভারত। ইন্দোনেশিয়াতে 24 কোটি মুসলমান বসবাস করে। কেউ কেউ বলেন ভারতে 24 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। পৃথিবীর আর কোনো দেশে একক দেশ হিসেবে এত মুসলমান বসবাস করে না। তাহলে আপনি খেয়াল করে দেখেন, ভারত শুধু হিন্দুর দেশ নয়, মুসলমানেরও দেশ। এখন আমাদের দেশ থেকে যে ন্যারেটিভটা তৈরি করা হয়, ভারত বিরোধী যে স্লোগানটা তৈরি করা হয়, এই স্লোগানের রেশ কিন্তু ভারতে গিয়ে পড়ে। আর এই ভারতে গিয়ে পড়লে মুসলমানদের উপরও যে বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটে না, সেটা কিন্তু বলা যাবে না। এটা ঘটে, বাংলাদেশেও ঘটে, ভারতেও ঘটে। আমরা মানুষ হতে চেয়েছিলাম, আমরা হয়ে গেলাম হিন্দু এবং মুসলমান। অথচ এই দুটা জাতির ইতিহাস এবং ঐতিহ্য হাজার হাজার বছরের। এদের সভ্যতা ছিল, পৃথিবীর মানুষ যখন জঙ্গলে বনে বাদারে বসবাস করত, সেই সময়ে ভারতীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, হরপ্পা এবং মহেঞ্জোদারো যে সভ্যতা, এই সভ্যতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ও ছিল। তাহলে খেয়াল করে দেখেন যে ভারতের এই ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, এই দুটি প্রতিবেশীর মধ্যে সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক থাকছে না কেন? এটাকে আমাদেরকে খুঁজে বের করা দরকার। এখন এই সম্পর্ক ভালো না হওয়ার মূল কারণ হচ্ছে আত্মায়, মনের সমস্যা, আসলে রিয়েলিটি সমস্যা নয়। কারণ ভারত থেকে বাংলাদেশ প্রতি বছর 10 বিলিয়ন ইম্পোর্ট করে, অর্থাৎ ভারত যে 10টি দেশে পৃথিবীতে সবচেয়ে বেশি রপ্তানি করে, বাংলাদেশ তাদের মধ্যে একটি। ভারতীয় মানুষ বিদেশে কাজ করে, এরকম পৃথিবীর 10টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তার মানে প্রতিবেশী হলেও বাংলাদেশের সাথে কিন্তু ভারতের ট্রেড, কমার্স, ইনভেস্টমেন্ট কিন্তু কম নয়। ভারত কিন্তু অনেক উদারতা বাংলাদেশকে দেখিয়েছে। 1971 সালে স্বাধীনতার পর ইন্দিরা মুজিবের মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, ভারত কিন্তু সেই চুক্তিটি বহুদিন রেকটিফাই না করতে পারলেও এই মোদী সরকারের আমলে সেটি রেকটিফাই করে হাজার হাজার মানুষের পরিচয় ঠিক করে দিয়েছে। ভারতের সাথে আমাদের যেসব সমস্যাগুলো ছিল, গঙ্গার পানি চুক্তি, সেটা হয়ে গেছে। মমতার জন্য আমরা তিস্তার পানি চুক্তি করতে পারিনি, কিন্তু এখন মমতা নেই। সরকার যদি, বাংলাদেশের সরকার যদি সৎ হয়, সদিচ্ছা থাকে, ভারতের সাথে যদি প্রতিবেশী সুলভ আচরণ করে, তাহলে সেই চুক্তিটিও সম্ভব। কিন্তু তা না করে সরকার যে সিগন্যালটি ভারতকে দিচ্ছে যে কট্টর ভারত বিরোধীরা তারেক জিয়ার উপদেষ্টা হচ্ছে, ফলে ভারতের কাছে একটা ব্যাড সিগন্যাল যাচ্ছে। সেই সিগন্যালের কারণেই কিন্তু ভারত তারেক জিয়ার সাথে সেই রকম সম্পর্ক তৈরি করবে কি করবে না, সেটা একটা প্রশ্নবোধক হয়ে দাঁড়িয়েছে। আর প্রতিনিয়ত বাংলাদেশ থেকে যে ভারতে শত শত মানুষ প্রতি বছর যায় কাজ করতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, সীমান্ত থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 8 থেকে 10 কিলোমিটার। আমার গ্রামও আমি দেখেছি 1, 2, 3টি নয়, আরো বেশি পরিবারের মানুষও এই ভারতে যায়, এবং অন্তত 2-3টা পরিবার আছে যারা ভারতে বসবাস করে। তো তাহলে আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশ এবং ভারত ট্রেডিশনালি দুইটা প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ যদি ভারতের অখণ্ডতা রক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ভারতকে অস্থিতিশীল করার জন্য চায়না এবং পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার না হয়, তাহলে ভারত কিন্তু বাংলাদেশকে ব্ল্যাঙ্ক চেক দেবে যে তোমাকে আমরা পুশব্যাকও করব না, তোমাকে অশান্তিও দেব না। কিন্তু ভারত সেই নিশ্চয়তাটি পাচ্ছে না। এখন বাংলাদেশকে এটা কনফার্ম করতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেইভাবে আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে হামলা চালানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে ভারতে অস্ত্র ঢুকানো যায় নাই, আমাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের তেহরিকে তালেবানকে ট্রেনিং দেওয়া যায় নাই, এটা যদি বাংলাদেশ কনফার্ম করতে পারে, বাংলাদেশে কোন সরকার থাকলেও ভারত কিন্তু সেটা চিন্তা করে না। ভারত চিন্তা করে কাজ। ভারত কিন্তু সরকার দেখে না, কর্ম দেখে। এখন আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটার ভিত্তি আওয়ামী লীগ বলে নয়, এই সম্পর্কটার ভিত্তি হচ্ছে প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বা বঙ্গবন্ধু যখন ছিলেন, ভারতের এই 7টা স্টেট নিরাপদ ছিল এবং ভারতে কোনো ধরনের চোরা কারবারির অস্ত্র যায়নি, এবং বাংলাদেশ কখনো ভারতের সীমারেখার ওপারে গিয়ে
যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি। এই ব্যবস্থাটা যদি, এই নিশ্চয়তাটা যদি তারেক জিয়া দিত, ভারত তাদের সাথেও ভালো ব্যবহার করত। কিন্তু তারেক জিয়া তো সেটা দেবেন না, সেটা সম্ভব না। এবং ভারতকে সেটা বুঝতে হবে যে তারেক জিয়া যেসব পণ্ডিত রাখে তার চারপাশে, তারা হলো কট্টর ভারত বিরোধী। ভারতকে কিভাবে কত রকমে বিপদে পালানো যায়, কিভাবে অস্থিতিশীল করা যায়, তারা নামাজ পড়ে মোনাজাত করে, সেখানেও ভারতের জন্য বদদোয়া করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন ভারতের সাথে এই তারেক রহমানের সরকারের সম্পর্ক কখনো কোনো দিনই সুসম্পর্ক হওয়া সম্ভব না। তাই ভারত যে পুশ ব্যাক করছে, এটাতে দুইটা দেশের জন্য আরও অস্থিতিশীলতা বাড়তেছে এবং ভারত এটা ইচ্ছাকৃতভাবে বুঝে শুনেই করছে। কেননা বাংলাদেশ যখন ভারত বিরোধী হবে, তখন ভারতও বাংলাদেশ বিরোধিতা দিন দিন বাড়বে। এবারের মমতার হেরে যাওয়ার একটি কারণ অনুসন্ধান করে দেখবেন যে ভারতের মানুষের মধ্যে ধারণা হয়েছে বর্তমানে বাংলাদেশে যেই শক্তি ক্ষমতায় আছে তারা ভারত বিরোধী শক্তি, এবং এই ভারত বিরোধী শক্তির সাথে মমতার একটা সম্পর্ক বা একটা কানেকশন আছে, সুতরাং মমতাকে আর রাখা যাবে না। তার মানে ভারতের মানুষের মধ্যে যে রিপারকেশনটা হয়েছে সেটাই কিন্তু মমতাকে এবারে পরাজিত করেছে আর মোদিকে জয়লাভ করতে সাহায্য করেছে। তাই আসুন এই দুইটা দেশের শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী মানুষ, ভাতৃপ্রতিম মানুষ, বাংলাকে ভালোবাসে, বাংলা সাহিত্যকে, ইতিহাসকে, ঐতিহ্যকে ভালোবাসে, এদের সম্মিলিতভাবে আমরা এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করে দুটি প্রতিবেশী শান্তিতে বসবাস করার পথ অন্বেষণ করি। ভালো থাকবেন। আজকে তথ্য অধিদপ্তরে একটা প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ গতকাল তিনি যে দিল্লি থেকে ফিরে এসেছেন ইমিগ্রেশনের 2 ঘন্টা থাকার পরে, সেই বিষয়ে সামান্য কিছু কথা বলেছেন। গতকাল যখন তিনি ফিরেছেন ঢাকায় তখনও খুব সংক্ষিপ্তভাবে কিছু বলেছেন। আজকেও দেখলাম যে মূল ওই 2 ঘন্টায় কি ঘটেছে এ ব্যাপারে কিন্তু তিনি তেমন কিছু বলেননি। তিনি আগে পিছে বলেন, এমনিতে কথাবার্তা তিনি তেনা পেঁচান, এটা আমরা জানি। তার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তিনি পেঁচান। কিন্তু এই দিল্লিতে 2 ঘন্টা কি ঘটেছিল সেটা বলছে যে অলরেডি ভারতীয় মিডিয়ায় কিছু এসেছে, অন্যান্য মিডিয়ায় কিছু এসেছে। আমি নিজেও একদম সরাসরি ওইখানে ছিলেন এমন একজন ইমিগ্রেশন কর্মকর্তার বরাতে কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন দিয়েছি। তো আজকে তিনি যখন প্রেস ব্রিফিং করলেন এবং সেই প্রেস ব্রিফিংটা শুনে আমার মনে হলো যে এই ব্যাপারে আরো কিছু কথা বলার দরকার। কারণ ডক্টর জাহেদের মধ্যে আমরা একটা সুকৌশলে একটা অ্যাটিটিউড দেখলাম যে তিনি এই যে ফিরে এসেছেন ভারত থেকে, এটাকে তিনি দেখাচ্ছেন যে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি প্রতিমন্ত্রী পদমর্যাদার, তাকে এভাবে ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকেই পরোক্ষভাবে অপমান করা হলো। অর্থাৎ তিনি সুকৌশলে নিজের কাঁধের বলটা পুরো বাংলাদেশের কাঁধে চাপিয়ে দিলেন। কিন্তু ঘটনা কি আসলেই তাই? আমি কালকে কিন্তু খুব বিস্তারিত বলেছি, আজকে অ্যাডিশনাল কিছু বলবো। যে তিনি সবুজ পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন এবং এই সবুজ পাসপোর্টে একটি সার্ক স্টিকার ছিল। সার্ক স্টিকার হলো যে এই পাসপোর্টে যদি আপনার পাসপোর্টে যদি এই স্টিকারটা থাকে তাহলে আপনি সার্কভুক্ত দেশগুলোতে যেতে পারেন। এটা এক ধরনের ভিসার মতো কাজ করে এবং কারা কারা এই সার্ক স্টিকারটা পাবে তারও একটা গাইডলাইন কিন্তু আছে। এখন একজন উপদেষ্টা যিনি কূটনৈতিক পাসপোর্ট পাবার যোগ্য, যার লাল পাসপোর্ট পাওয়ার কথা, তার লাল পাসপোর্ট আছে কিনা আমি জানি না, কিন্তু তিনি কেন সবুজ পাসপোর্টে এই সার্ক স্টিকার নিয়ে ভারতে গেলেন? এই প্রশ্নটা কাল এতটা গুরুত্বের সাথে ভাবিনি, কিন্তু আজকে ভাবাচ্ছে। কথা হলো যে এই সার্ক স্টিকারটা তিনি কবে পেয়েছেন? আমার সূত্র জানিয়েছে তিনি এই সার্ক স্টিকারটা ইউনূসের আমলে পেয়েছেন এবং জনাব তৌহিদ হোসেন যখন পররাষ্ট্র উপদেষ্টা তখন তিনি এই সার্ক স্টিকারটা পেয়েছিলেন এবং এই স্টিকার নিয়ে তিনি গত বছর এপ্রিলে এবং ডিসেম্বরে 2 দফায় ভারত সফর করেছেন। তো এবার এই স্টিকার নেওয়াটা, যে এটা ইউনূস আমলে পাওয়া একটা স্টিকার, যে
আমল থেকে আজকে ডাক্তার জাহেদের কিন্তু একটা অবস্থানগত পরিবর্তন হয়েছে। ডক্টর ইউনূসের আমলের জাহেদ আর আজকের আমলের জাহেদ কিন্তু এক না। তিনি এখন নিজেই বলছেন এবং আমরাও জানি যে সরকারের তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে নৈতিক গ্রাউন্ডেও কিন্তু ইউনূস আমলে নেওয়া ওই সাক স্পিকারটা তার কন্টিনিউ করা উচিত হয়নি। কেন সবুজ পাসপোর্ট, এটার একটা চমৎকার ব্যাখ্যা পেয়েছি। যেমন বলা হয়েছে যে তিনি যখনই ভারতে গেছেন তিনি কিন্তু বিতর্কিত সন্দেহভাজন কিছু মানুষজনের সাথে দেখা করেছেন এবং সেই তালিকায় 22 জনের নাম ছিল ভারতের, এবং সেই 22 জন, তার মধ্যে আবার 2 জন তুরস্কের ব্যবসায়ী। তাদের ব্যাপারে আমি গতকাল বলেছি, এবং এই যে 2 ঘন্টা তিনি দিল্লির ইমিগ্রেশনে বসেছিলেন তাকে কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি অধিকাংশ প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি। বুদ্ধিমান মানুষ বুঝতে পেরেছেন যে পরিস্থিতি বোধহয় ভালো দিকে যাচ্ছে না। তিনি পরবর্তীতে যখন ফাইনাল ডিসিশন হলো যে ইউ ক্যান গেট ইন, সে কিন্তু আর ভারতে ঢুকে রিস্ক নেয়নি। আর সবুজ পাসপোর্ট থাকলে একটা সুবিধা, যদিও একটা নোট ভার্বাল এসেছিল দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে, দিল্লির মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু তিনি হয়তো কোনো এক পর্যায়ে বলতে পারতেন যে এটা তার ব্যক্তিগত সফর ছিল, যেহেতু পাসপোর্টটা তার ব্যক্তিগত এবং কূটনৈতিক পাসপোর্ট নয়, সাধারণ অর্ডিনারি পাসপোর্ট। সো এইটা একটা বিষয়। তো এই বিষয়ে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি যে বাংলাদেশ দেশ, ভারতের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানের বাংলাদেশ এক ডেস্ক যারা, সেই ডেস্কটা কিন্তু এখন আর বাংলাদেশ বিষয়ক ব্যাপারগুলো দেখেন না। বাংলাদেশ বিষয়টা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকেই তদারক করা হয়। সো ফরেন মিনিস্ট্রি আর বাংলাদেশ ডেস্ক নিয়ে অতটা অ্যাক্টিভ না, যেটা সো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যেহেতু এই বিষয়টা মনিটর করা হয়, বাংলাদেশের বিষয়টা ডিল করা হয়, তাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ আছে এবং তাদের কাছে ডাক্তার জাহেদ সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আছে। আমি নিজেই একটা ভিডিও ক্লিপ দেখলাম কালকে, যেখানে তিনি বলছেন যে ভারত একটা ছ্যাঁচড়া দেশ। আমি হয়তো আপনাদের মতো ডাক্তার জাহেদের মতো অত বুদ্ধিমান নয়, কিন্তু বয়সের কারণে হোক, যে কারণেই হোক, পৃথিবীর অনেক দেশে গিয়েছি, অনেক আমার বিষয়ের অনেক খ্যাতিমান অধ্যাপকের সংস্পর্শে যাবার সৌভাগ্য আমার হয়েছিল। আবার কূটনীতিবিদ, এদের সাথেও আমি মিশেছি, এক জীবনে আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি কাউকে শুনিনি এই ভাষায় কেউ কোনো বুদ্ধিজীবী কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, চরম শত্রুকেও এই ভাষায় আক্রমণ করে না। কিন্তু ডাক্তার জাহেদ ভারতকে ছ্যাঁচড়া রাষ্ট্র বলেছে, তার সেই ভিডিও তো অস্বীকার করা যাবে না। তো সব ইনফরমেশন তো ভারতের কাছে আছে। সো ভারত ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট হিম। যদিও শেষমেশ তাকে ঢুকতে দিছে, কিন্তু যেটা বলেছি যে তিনি আর ঢোকার সাহস করেননি। তো আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি খুবই সংক্ষিপ্ত একটা প্রতিক্রিয়া জানিয়েছেন 15-16 সেকেন্ডের, যে ব্যাপারটা দুর্ভাগ্যজনক এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। শব্দটা ইম্পর্টেন্ট। কি পদক্ষেপ গ্রহণ করেছে? তারা ভারতের যে ঢাকা অফিসের যে দূতাবাস আছে সেখান থেকে ডেপুটি হাই কমিশনার মিস্টার পবন বাড়ইকে কল করেছিল ফরেন মিনিস্ট্রিতে এবং তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়েছে। মিস্টার পবন বাড়ই কিন্তু খুব ক্লিয়ারলি বলেছে যে ভারতে যদি কেউ আইন বহির্ভূত কাজ করে তাহলে ভারত সরকার তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এখানে কারো অপমান বা অসম্মান এগুলো কোনো বিষয় না। আজকে যখন এই কথাগুলো বলছি, আজকে একজন বিএনপির নেতার সাথে আমার কথা হচ্ছিল, তো তিনি সম্ভবত আমার গতকালের এপিসোডটা দেখেছেন অথবা শুনেছেন। তা বললো, ভাই আপনার ছোট ভাই ডাক্তার জাহেদ, সে তো আমার সরকারের জন্য একটা বোঝা হয়ে গেছে, লায়াবিলিটি হয়ে গেছে। আমি বললাম, কেন, আপনাদের না অ্যাসেট? বলে, ভাই অ্যাসেট নাই, লায়াবিলিটি হয়ে গেছে। এবং যতই ডাক্তার জাহেদ এটাকে বাংলাদেশের অপমান হিসেবে দেখানোর চেষ্টা করুক, ডক্টর খলিল কিংবা মিস্টার তারেক রহমান, তারা কিন্তু ঠিকই বুঝেছেন যে এই ডাক্তার জাহেদ পুরো সরকারকেই একটা বিপাকে ফেলেছে এবং সরকারের জন্য খুব বিব্রতকর এই পুরো বিষয়টা। এবং এভাবে যদি কন্টিনিউ করে তাহলে ডাক্তার জাহেদ পুরা সরকারকে আরো বেশি বিপদগ্রস্ত
করে তুলতে পারে। আরেকটা কথা একটু বলি, যেটা ওই যে স্টিকারের কথা বলছিলাম, যে সার্ক ভুক্ত যে স্টিকারের, যে পাসপোর্ট স্টিকার লাগানো, এখানে একটা ব্যাপার আছে যে ভারত সরকার এই স্টিকারের ফ্যাসিলিটিসটা কিন্তু পাকিস্তানিদের জন্য ওপেন রাখেনি। কোনো পাকিস্তানি সার্ক স্টিকার নিয়েও ভারতে ঢুকতে পারবে না, তার আলাদা ভিসা প্রয়োজন, এবং সেটা পাবে কিনা সেটা অন্য বিষয়। কিন্তু সার্ক স্টিকার কোনো পাকিস্তানির জন্য ভারতে ঢোকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। শোনা যাচ্ছে যে এই সার্ক স্টিকার এর ব্যাপারে ভারত হয়তো বাংলাদেশের সাথে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে বাংলাদেশের কেউ পাসপোর্টের সার্ক স্টিকার নিয়ে ভারতে ঢুকতে পারবে না, এরকম একটা আলোচনা ভারতে চলছে। সুতরাং ডাক্তার জাহেদ তিনি গতকাল ব্লান্ডার করেছেন, নিজেই শুধু বাটে পড়েনি, পুরো সরকারকেই একদম বিপদে ফেলে দিয়েছেন। এবং এরপরে আজকে এই যে G7 গ্রুপ 7-এর যে মিটিং চলছে, সেখানে ফ্রান্সের স্থানীয় সময় 2:30টার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাইড মিটিং হওয়ার কথা আছে। সেই মিটিংটা যদি হয়, সেটি অবশ্যই আমাদের পুরা সাউথ এশিয়ান রিজিয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই ব্যাপারটা যখন জানতে পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভাই সেটা তো আমরা যাবে, সংসদ তো বাংলাদেশ আওয়ামী লীগের থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে, ওটা তো আমাদেরই সম্পত্তি, ওটা তো আমাদেরই, ওটা তো আমাদের উঠান। আমরা রাজপথে যখন যাবো সব ঠিক হয়ে যাবে। শুনুন, এইবার কিন্তু বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন দেখবেন। হতে পারে বাংলাদেশে গণ আদালত হতে পারে, গণসংসদ হতে পারে, কত কিছুই হতে পারে আগামীতে। সবকিছুই তারা তো শিখিয়ে দিয়ে গেছে। আমরা হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারপর আওয়ামী লীগ যারা আছে, তারা হয়তো এদের মতো বর্বরতা দেখাবেন, কিন্তু এরাও তো কিছু পরিবর্তন আনবে। তারা ভাষাতে জঘন্য শব্দ যোগ করেছে, তারা রাজনীতিতে হিংস্রতা নিয়ে এসেছে। আওয়ামী লীগে তো কিছু পরিবর্তন আনবে না। আওয়ামী লীগ হয়তো তাদের মতো জঘন্য হইতে পারবে না, তাদের মতো এরকম ফেরসাস হইতে পারবে না, কিন্তু কিছু তো পরিবর্তন আনতেই হবে। ওই সংসদ তো জনগণ, আগামীতে জনগণ ডেকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে সংসদ বুঝিয়ে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এটার জন্য দায়ী কিন্তু আওয়ামী লীগ না, যে আওয়ামী লীগ খুব ভালো কাজ করেছে, আওয়ামী লীগ মান্না সালোয়ার খিলাইছে, আওয়ামী লীগ দাঁড়ে দাঁড়ে টাকা পয়সা পাঠাইছে, তা না কিন্তু, বা আওয়ামী লীগ মানুষকে খুব বেশি ভালোবেসে বলে, তাও না। মানে এরা এত অত্যাচারিত হয়েছে যে, তাহলে একটা গল্প বলি, আমার তো একটু গল্প বলার সুযোগ দেন। জামালপুরে আমাদের এলাকায় একটা আপা আছে, আমাদের বেশি কিছু ভাঙিয়ে বলবো না, তাহলে মানুষ বুঝে ফেলবে, কারণ কারো তো ব্যক্তিগত একেবারে পরিচয় প্রকাশ করে কিছু বলার অধিকার আমার নাই, তাই না? কারো প্রাইভেসি নষ্ট, প্রাইভেসি নষ্ট করা যায় না। প্রাইভেসি আমার ওই আপু, আমি জানি উনি এখন না শুনলে পরে শুনবেন, বা আমাদের ওই বাসার আশেপাশে, মানে আমাদের সরিষাবাড়ি কেউ না কেউ তাকে এটা পাঠাই দিবে, উনি শুনবেন, এবং ওইটা আমি জানি এটা শোনার পর উনি কানবেন এবং আমাকে ফোন করবেন। আমাদের ওই আপা বিয়ে করলো, প্রথমে বিয়ে করলো, বিয়ে করার পর আমরা বললাম আপা খুব ভালো হয়েছে। তো আপার হাজবেন্ড একটু খাটো, মানে আপার তুলনায় খাটো, আপা যেটুকু আপার সমান সমান। মেয়ে মানুষ কিন্তু তার সমান সমান হলে তার কাছে মনে করে তার হাজবেন্ড খাটো। তো আপাটা একটু লম্বা ছিল, জামাই তার সমান পছন্দ হয়নি, জামাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করতে, এমনকি তাদের ডিভোর্স হয়ে গেল এক পর্যায়ে। সেই ভদ্রলোক, সে আমাদের এলাকার বা আমাদের বাজারের বা আমাদের গ্রামের সেই দুলাভাই, খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু তাকে এত অত্যাচার করছে যে তিনি আর সংসার করতে পারলেন না। তারপরে তিনি বিয়ে করলেন আমার এক বন্ধুকে। ঠিক আছে, বয়স কিন্তু একটু কম, মানে আমার আপা করে বলি তাহলে আমার বন্ধু, তাহলে নিশ্চয়ই তার বয়স কম, মানে একেবারে 2-1 বছরের কাছাকাছি বিয়ে করে। খুব খুশি তিনি, হ্যাপি, খুব হ্যাপি। 2 বছর পরে দেখি কান্নাকাটি করে। আমরা আপা কান্দেন কেন? কয় তোরে কি কমো ফরিদ, কি যে ভুলটা করছে, আমার স্বামীরে তালাক দেবিস কে? কত দুস্থ তো, খুব খারাপ, আমি কি করে? কয় আমারে মারে। আমি তো বলেন না কেন? লোকের বলবো কেমনে, লজ্জা? আগের স্বামীর সেটা তো আমি তালাক দিছি, এখন এর কথা যদি বলি, আমি প্রশ্ন করছি আমি বলি কেমনে? বাংলাদেশের জনগণের অবস্থা হয়ে গেছে যে আগের স্বামী তো ভালো ছিল, কবি বুঝছেন, যে আগের স্বামী আমার ভালো ছিল। আগের স্বামী অন্তত গোতাগাতি দিল, ভাত দিত, কাপড় দিত, একটু গালাগালি করতো, কিন্তু এরকম গরু পিটানোর মতো পিটাইতো না। এখন তো গরু পিঠা একদিকে শুনেন, আগের স্বামী ভাতও দিত, পুণ্যাইতো, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য বলছে, গ্রামে মানে ভাতও দিত পেটে। শুনেন, আমাদের গ্রামে একটা কথা আছে যে পেটে ভাত থাকলে পিঠে দিলেও, পেটে খেলে পিঠে সয়। কিন্তু এখন তো না পেটে আছে কিন্তু পিঠেও পায় না, কারণ পেটে নাই ভাত, পিঠের উপরে আপনি গুতাইতেছেন, পিঠে নাই কুলো, তাহলে কিভাবে এই দেশের জনগণ? তাই এই দেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে
শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে, মুক্তিযুদ্ধের পক্ষের জনতাকে সাথে নিয়ে জনগণ দেখবেন সংসদে ঢুকবে। যদি আপনি শোনেন ওয়াকারের চাইতে, আমার ভাবির পোলাদের যে মামা, ওয়াকারের চাইতে কিন্তু জনগণ সবচেয়ে বেশি শক্তিশালী সবসময়ই ছিল, আছে এবং থাকবে। সাময়িকভাবে মনে হয় রাজনৈতিক নেতা শক্তিশালী, সাময়িকভাবে মনে হয় মৌলবাদ শক্তিশালী, সাময়িকভাবে মনে হয় পরাশক্তিপন্ন দেশ শক্তিশালী, সাময়িকভাবে মনে হয় সেনাবাহিনী শক্তিশালী, আদতে জনগণ শক্তিশালী। রুশোর সেই কথাটাই গণতান্ত্রিক সমাজের সত্য যে জনগণই সকল ক্ষমতার উৎস। আমার ধারণা যে আসলে বাংলাদেশের জনগণের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ইচ্ছা, এগুলো জননেত্রী শেখ হাসিনা বড় করে দিয়েছিল। কিভাবে? ভাই, উত্তরা থেকে 3.5 ঘন্টায় যাইতাম মতিঝিল, 3.5 ঘন্টায় যাইতাম হলো মিরপুর 12, যেটা যাওয়া লাগে এখন 7 মিনিট লাগে। উত্তরা থেকে 7 মিনিট লাগে মেট্রোতে মিরপুর 12তে যাইতে, সেটা যাইতাম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। মতিঝিল লাগতো 3 ঘন্টা, সেটা যাইতাম 32 মিনিটে। তো জনগণের আশাটা না বেড়ে গিয়েছিল। এটা অন্যায় না, কারণ আপনি যখন আমাকে প্রতিদিন গেলে পায়েস খাওয়াবেন, একটু আশা করতেই পারি পরের দিন একটু বিরিয়ানি খাওয়াবেন। আমি তো আশা করবো না জানি না পারে, এটা আশা করতেই পারি, তাই না কবিবর? কি বলেন? আপনি আমার যদি 5 স্টার হোটেল নিয়ে 2 দিন খাওয়ান, পরে তো আমি চাবো যে আমাকে 7 স্টার হোটেল নেন, পারলে আরো বড় বড় স্টার। তো এই জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বেড়ে গিয়েছিল। সেই জন্য হয়তো তারা পরিবর্তন চেয়েছিল, সেটা বিভ্রান্ত হয়ে হোক বা ইচ্ছা করে হোক। কিন্তু এখন তারা বুঝতে পারলো যে না, আমাদের যা যোগ্যতা তার চেয়ে বেশি আমাদের শেখ হাসিনা দিয়েছি। আর যারা এসেছে, যে গৃহস্থ এসেছে, সেই গৃহস্থের নাক নিজে খাওয়ার ক্ষমতা আছে না অন্যকে খাওয়ানোর ক্ষমতা আছে। আপনি খেয়াল করেন, 4 লক্ষ কোটি টাকা একজন বাংলাদেশী নাগরিক ভারতে বিনিয়োগ করলো, যে ভারতকে সারাদিন গালি দেয়, গরুর মুতের দেশ, সেইখানে গিয়ে গরুর মুত খাওয়ার দেশ, সেখানে গিয়ে মানুষ 4 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করলো। আমাদের ওই যে আশিক নাকি ফাশিক চৌধুরী, তাকে নিয়োগ দিল বিনিয়োগের জন্য, 5টা টাকা আনতে পারেনি। বরং আমাদের এই 3 জনকে যদি নিয়োগ দিত, অন্তত 500 কোটি টাকায় 2 বছর আসতো। একেবারে মিনিমাম সরকার যদি আমাদের সনদ দিত যে এই ব্যক্তিটি আমাদের সরকারি লোক, এরা বিনিয়োগের জন্য কাজ করতেছে, আমি নিশ্চিত অন্তত একজন 500 কোটি টাকা করে সরকার কাইনে দিতে পারতাম, কম পক্ষে যদি নাও আনতে পারতাম। কিন্তু ফাসিক চৌধুরী শত শত কোটি টাকা খরচ করে সরকারের জন্য $1 বিনিয়োগ আনতে পারেনি। জনগণ থেকে বুঝে ফেলেছে, কারখানা বন্ধ, ক্ষেত খামারে কাজ নাই, গার্মেন্টস বন্ধ। সবচেয়ে বড় ফ্যাক্টরির মালিক আজাদ সাহেব বলেছে, আজাদ কি যেন নাম ওনার ভুলে গেছে এখন, তিনি বলছেন তিনি বলেছেন 10,000 কর্মচারী তিনি ছাঁটাই করবেন। আপনি এগুলো কি সিমটম মনে করতে? এলাকায় আসছিল, বুঝছেন, এক রাজাকার আছে, রাজাকারের দিকে পোলার উপর দিয়ে কি যায় রে, বাজান উপর দিয়ে কি যায়, বিমান, কাগর বিমান, আঙ্গর বিমান, রাজাকার তো সে এলাকার পিস কমিটির লোক। আমাদের এলাকার কথা বলছে, আমার যেখানে আমার বাড়ি সেখানে কথা বলছি। এই টাইমে তো বিমান হামলা করছে, করার পর গরু মারা গেছে, দেখে যে বাজান গরু তো আঙ্গুর মরে গেছে, কয় শালা আমগরে বিমান আমগরে গরু মারলো। এই কাজের অবস্থা তাই, তার টিভিতে বসে তারই লোকজন সবকিছু করলে এখন তারই 10,000 কর্মী ছাঁটাই করতে হইতেছে। শুনেন, প্রথম আলো নাকি শেষ আলো অন্ধকার, যে প্রথম আলোর জন্য আমি 2-3 বার, আমি জীবনে একটা পত্রিকার জন্য দৌড়ানি খেয়েছি, সে হলো প্রথম আলো। প্রথম আলোর জন্য আমাকে ঘেরাও করেছিল, আমাকে মারবে, আমি প্রথম আলোর পক্ষে বলেছিলাম 2001-এ, যখন তারেক রহমান প্রথম আলোকে বলেছিল। তখন আপনি অবুঝ ছিলেন নাকি? না অবুঝ ছিলেন না 2001 সালে তো আমি অবুঝ না, তো ঠিক আছে। তো তখন তো আমি কমরেড অবস্থার কমরেড। তো যাই হোক, প্রথম আলো আমি বলেছি, দেখেন, বাক স্বাধীনতা প্রত্যেক পত্রিকাকে দিতে হয়। সে প্রথম আমাকে মোটামুটি ঘেরাও করে ধরছিল। পরে বাইসে গেছি যে যিনি মারতে আসতেছেন তারই এক ভাতিজা হইলো আমার ভাইয়ের শালা। আমি চিনতাম না, মানে আমার ভাইয়ের দুঃসম্পর্ক চিনে গেছে। না এমনি আমি করে বিয়ে নইলে ওই দিনে আমার এই প্রথম আলোর পক্ষ নেওয়ার জন্য আমার মাথা 2 ভাগ করে গেছে। দেখ, সেই প্রথম আলো কি করেছে, ডেইলি স্টার কিভাবে জঙ্গিদের সাপোর্ট দিয়েছে, সেই জঙ্গিরা কিন্তু তার অফিস জ্বালিয়ে দিয়েছে, সেখানে গিয়ে গরুর যে পথ খাইতে গেছে। এই কাজ আর সাহেবের তো সাথে ঠিক যেমন বাংলাদেশের জনগণের অবস্থাতে। আপনাকে আরো একটা হাস্যকর খবর দিব। আজকাল কিন্তু দুষ্ট লোকেদের কাছে শুনতেছি যে জামাত বিএনপি লোকেরা আওয়ামী লীগের লোকের কাছে অ্যাডভান্স চাকরি চাই বসে আছে, কারণ এরা জানে এত সরকার আর থাকতেছে না। আমরা এও শুনতেছি দুষ্ট লোকদের কাছে যে জামাত বিএনপি লোকজন বলতেছে, হা রে, তোমরা যখন ছিলা তখনই ব্যবসা ভালো ছিল, এখন তো আমরা ফাঁদে পড়ে গেছি, তোমরা তাড়াতাড়ি আসো। আপনি কি জানেন এই মুহূর্তে জামাতের ব্যবসায়ী, বিএনপির ব্যবসায়ী, মানে যারা মার্কা দেওয়া আছে, সিল মারা আছে পশ্চাৎ দেশে, তারা হয়তো আপনাকে প্রকাশ্যে বলবে না। আপনি আমজনতাকে জিজ্ঞেস করেন কি বলে তারা। আপনি যে কোনো জায়গায় যাবেন, এই রেজাল্ট তারা এখন তটস্থ, তারাও এখন মনে মনে বলতেছে ওই রিক্সালার মতো, তারাও বলতেছে শেখ হাসিনা আসে না কেন, রিক্সালার দোয়া কবুল হয় না কেন। তারাও এখন দোয়া, কারণ ভাই পুরান ঢাকার জামাতিরা মেয়ারে জামাইরে দাওয়াত দিতে পারতেছে না। যে জামাইরে ডেইলি প্রতি সপ্তাহে দাওয়াত খাওয়াইতে, এখন প্রতি মাসে খাওয়াইতে পারতেছে না,
কারণটা কি? কারণ হলো টাকা। ইনকাম যদি ওই যে আগে বললাম, পেটে যদি সয় ভাই, পেটে থাকলে পিঠে সয়। হ্যাঁ, পেটেও সয় না, পিঠেও সয় না, তাই শেখ হাসিনা আসবেন, বাংলাদেশের একদম। জনগণ তাকে নিয়ে সংসদে নিয়ে যাবেন। প্রথমত এটা সত্য যে এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কোনো সন্দেহ নেই। কারণ আপনি একজন দেশ, একটি দেশের, এটা বাংলাদেশ কেন, আরো দুর্বল রাষ্ট্র, মনে করেন সুদান দরিদ্র রাষ্ট্র, ইথিওপিয়া দরিদ্র রাষ্ট্র, তারাও যদি আসে, আমেরিকাতেও যায়, তাদের যদি এইভাবে তাদের উপদেশটাকে এভাবে 2.5 ঘন্টা দাঁড় করিয়ে রাখে, বসিয়ে রাখে, বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এটা অবশ্যই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, কোনো সন্দেহ নেই। কিন্তু 2 খান কথা আছে, সেই ভানুমতির মতো যদি বলে 2 খান, আমার 2 খান কথা আছে। কথা হইল, বাংলাদেশ সরকার এই পেতি পাঠা, প্রথমে ছিল মান্না ভাইয়ের পেতি পাঠা, তারপরে তার একটু উন্নতি হলো, প্রমোশন হলো, তার এক ভাইয়া জাতীয় ভাইয়ার পাশে এসে একটা পাঠা হয়ে গেল, তার প্রমোশন হলো। পেতি পাঠা মানে ছোট, পাঠা মানে বড়, পেতি মানে ছোট, স্মল, তাই আমাদের আঞ্চলিক ভাষায়। তো এর পাঠাতে পরিণত হইলো। অথবা আর একটু সুন্দর ভাষায় যদি এগুলো এইভাবে না বলি, যদি বলি যে বুট কালাই সন্দেশ হইলো, বুট কালাই বুঝেন তো, কালাই কালাই মানে আমাদের গ্রামে আসলে বুট কালাই সন্দেশ হয়েছে, এর বুট কালাই সন্দেশ, অর্থাৎ যে যার যোগ্য না তার চেয়ে বড় হয়ে গেছে, তার নাম বেশি হয়ে গেছে। তো তাকে চিঠি দিল বাংলাদেশের হাইকমিশন, দিল্লি ইন্ডিয়ার হাইকমিশনকে চিঠি দিল, তাকে ইনফর্ম করলো যে আমাদের উপদেষ্টা, বাংলাদেশ সরকারের উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদার একজন দিল্লিতে যাবে একটা বিশেষ অনুষ্ঠান, যেটা হোয়াট এভার ইট ইজ, সেখানে গিয়ে সে অংশগ্রহণ করবে। ওকে ফাইন। কিন্তু দিল্লির ইমিগ্রেশন দেখলো লেখা আছে উপদেষ্টা, কিন্তু কাগজপত্র হলো কামলা। সরি এই শব্দটা ব্যবহার করছি, তাহলে তো হবে না। আমাকে বলা হইলো, আমাকে কবিবর লেখলেন যে আমি, কবিবর আমাকে মনে করেন লেখলেন যে ইসরায়েল একটা কবিতার অনুষ্ঠান হচ্ছে, সেইখানে লেখা আছে যে শেখ ফরিদ নামে একজন আসবেন, আমি এখানে প্রধান অতিথি, শেখ ফরিদ হচ্ছে আমার বিশেষ ব্যক্তি, তিনি দার্শনিক শেখ ফরিদ। এখন আমাকে যখন জিজ্ঞেস করলো আপনি কে? শেখ ফরিদ। ঠিক আছে, ঢোকার আগে যদি বলে আপনি কে? শেখ ফরিদ। শেখ ফরিদ আর কিছু আগে পিছিয়ে যায় না, তাহলে কি মিললো? উনি তো বলে দিয়েছেন দার্শনিক শেখ ফরিদ। দার্শনিক শেখ ফরিদ। তা আমি তো বললাম উনি তো পেসকে একটা লাগাই দিয়েছেন, পেতনি শেখ ফরিদ নাকি? জি জি জি। এখন আপনি পাসপোর্টে লেখা আছে আপনি প্রতিমন্ত্রী, সরকার উপদেষ্টা, তাহলে পাসপোর্টটা আপনার হবে লাল, কোনো সন্দেহ নাই। আপনি কাটবেন টিকিট ইকোনমি ক্লাসের, অথবা ধরেন আপনি কলকাতা টু দিল্লি যাচ্ছেন, কারণ ইউরোপে তো সব ট্রেন এসি, ওটা আলাদা। দিল্লি টু কলকাতা যাচ্ছেন, অন্য কোনো রাজধানী এক্সপ্রেস তো সবই এসি, মানে একটাতে যাচ্ছেন যেখানে এসি আছে, কোথাও এসি নাই। এসি টিকিটের গাড়ি যদি বলেন আমি এসিতে উঠবো, আপনার টিকিট হলো নন এসি। নন এসি। এখন আপনাকে কেউ জায়গায় দিবে, অথবা আপনি স্লিপার টিকিট কাটছেন, স্লিপারে গিয়ে বলতেছেন আমারে আপনি বসা থাকার চেয়ারের টিকিট নিয়ে যদি বলেন স্লিপারে শুইতে, তো দিবে আপনাকে? দিবে না তো। ওইখানে তো টিটিসি তো আপনার চেহারা দেখবে না, টিটিসি দেখবে আপনার টিকিট। ইমিগ্রেশন তো আপনার চেহারা সুরাত দেখবে না। যদি ইমিগ্রেশন 2-1 জন বলে ফেলছে এ নেশাউরি কাহাতে আয়া, মানে তারা আশ্চর্য হয়ে গেছে, যেরকম একটা নেশাখোর, মানে আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, অথবা ঢাকার ভাষায় বলি, যে গাঞ্জাখোর, এই যে সোহরাওয়ার্দী উদ্যানে গাঞ্জাখোর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়, বিষয়টা তো এরকম। বা সোহরাওয়ার্দী উদ্যানে, যেমন আমার সাথে একদিন, আমি বলবো না কোন দেশে, একজন ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল। তিনি আসলে একটা বিখ্যাত ব্যক্তি, সত্যি সত্যি অনেক ক্ষমতাধর। তিনি একটা মিউনিসিপ্যালিটির অ্যাডভাইজার, এটা আমি জানতাম না, বা একটু শুনছি কিন্তু বিশ্বাস করি নাই। মানে তার চেহারা দেখে আমার পছন্দ হয় নাই, যে লোকটা এত বড় ক্ষমতা, কিন্তু সে আসলে অ্যাডভাইজার ছিলেন। আমি তারা দেখে উঠে দাঁড়াইও নাই, মানে আমি তার সাথে বসে উনি দাঁড়াইছিলেন, আমি বসেছিলাম। কিন্তু পরে একজন বলছে তুমি দাঁড়ায় আছো, বয়স কম দেখে। আমি বলছি না। তাই কি হয়েছে? উনি তুমি যে মিউনিসিপ্যালিটি, যে শহরে আছো, এই শহরের মেয়রের তিনি অ্যাডভাইজার। আমি বলে কি, বলেটা কি, মেয়রের অ্যাডভাইজার আর আমি বসে আছি, উনি দাঁড়ায় আছে, এটা কি বিশ্বাস করবে? আসলে কি চেহারা একটা ব্যাপার। পরে আমি তাকে বলেছিলাম, সরি বলেছিলাম, যে আপনি তো আপনার পরিচয় দেন নাই। আমি আপনাকে বলেছিলাম, আপনি খেয়াল করেন নাই, আপনার সাথে পরিচয় হওয়ার সময়টা আমি আস্তে করে বলছি, আপনি একটু বুঝতে পারেন নাই। নিজের পরিচয় কি নিজে জোরে বলবো? আমি বললাম আপনি তো আসলে মাইন্ডের প্রকৃতির লোক। যাই হোক, তো এই পেতি পাঠা তো তা না। সে আমার ধারণা পেতি পাঠা এটা গেম খেলেছে। মান্না ভাইয়ের সাবেক পেতি পাঠা তারেক রহমানের পাঠা এটা গেম খেলেছে। আমার ধারণা
একটা বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা তাকে বলেছে তুমি এরকম কাণ্ড ঘটাবা, তোমার সরকার এই চিঠি দিবে, তুমি সবুজ পাসপোর্টটা নিয়ে যাবে। সঙ্গত কারণে ইমিগ্রেশন আপনাকে যেতে দিবে না, প্রশ্নই আসে না। আমি তো ভিআইপি